আচ্ছা দেখো, নেক্সট প্রশ্ন। ইতিহাসের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো প্রতিদিন দেয়া হয়। ষোড়শ মহাজন কালের শাসন ব্যবস্থা কেমন ছিল? কিছু রাজতন্ত্র, কিছু রাজ্যে, আবার কিছু রাষ্ট্রে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা সংঘরাজ্য প্রচলিত ছিল যে ষোড়শ মহাজনপদ। আমরা জানি ষোড়শ মহাজনপদ কাশী, কোশল, কুরু, কম্বোজ, গান্ধার, অবন্তী, অঙ্গ, অশ্মক, মগধ, মালব, মৎস্যবীজি, বংশচেদি, সুরসেন, পাঞ্চাল, এই 16টা যে মহাজনপদ সেটা নিয়ে কিন্তু ষোড়শ মহাজনপদ গঠিত হয়েছে। নেক্সট, সংঘরাজ্য বলতে কি বোঝায়? সংঘরাজ্য বলতে কি, যে রাজ্যে একাধিক নেতার মধ্যে সম্মিলিতভাবে শাসন চলত সেই ধরনের রাজ্যকে সংঘরাজ্য বা গণসংঘ বলা হয়। তাহলে সংঘরাজ্য বলতে কি বোঝায়? যে রাজ্যে একাধিক নেতার মধ্যে সম্মিলিতভাবে শাসন, অর্থাৎ শাসন ব্যবস্থা সম্মিলিতকরণ, সেটাই কিন্তু সেই রাজ্য বা সে ধরনের যে প্রাদেশিক শাসন ব্যবস্থাকে সংঘরাজ্য বা গণসংঘ হিসাবে কিন্তু আখ্যায়িত করা হয়। তারপরে প্রশ্ন, কোন কোন মহাজনপদ গণতান্ত্রিক ছিল? বিজ্জি, মল্ল, শাক্য, কল্যাণ, কলীয়, বুলি, মরিহ প্রভৃতি জনপদ কিন্তু গণতান্ত্রিক ছিল এবং গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে কিন্তু এই মহাজনপদগুলি সুসংগঠিত হতো। নেক্সট, বুদ্ধদেব কোন মহাজনপদের অন্তর্গত ছিল? অর্থাৎ গৌতম বুদ্ধের কথা বলা হয়েছে। গৌতম বুদ্ধ দেখো শাক্য গণসংঘের রাজপুত্র এবং কোশল রাজ্যের রাজা ছিল, তাই বুদ্ধদেব কিন্তু শাক্য গণসংঘের কিন্তু রাজপুত্র ছিল। তো এই তদানীন্তন রাজপুত্র থাকার কারণে তিনি কোশল রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। নেক্সট প্রশ্ন, অজাতশত্রু কোন রাজ্যের রাজা ছিলেন? অজাতশত্রু ছিলেন মগধ রাজ্যের রাজা। তাহলে অজাতশত্রু কোন রাজ্যের রাজা ছিলেন? মগধ রাজ্যের রাজা ছিলেন অজাতশত্রু। তারপরে প্রশ্ন, বিম্বিসার কার সমসাময়িক ছিলেন? বিম্বিসার ছিলেন গৌতম বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক, অর্থাৎ যে সময় মহাবীর এবং গৌতম বুদ্ধর আবির্ভাব হয়, হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসারেরও আবির্ভাব সেই সময় ঘটেছিল। কোশল রাজ্যের রাজধানী কী ছিল? কোশল রাজ্যের রাজধানী ছিল শ্রাবন্তী বা সাবান্তী, বা তাকে সাবাথি হিসেবেও কিন্তু আখ্যায়িত করা হয়ে থাকে। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো কি বলছে। কাশী জনপদ বর্তমান ভারতের কোন অঞ্চলে অবস্থিত? কাশী জনপদ বর্তমান ভারতের কোথায় অবস্থিত? প্রথম কথা বলে রাখি, কাশী জনপদ বর্তমান বেনারস বা উত্তরপ্রদেশ, যেটাকে কাশী বৃন্দাবন বা কাশী ঘাট নামে পরিচিত, সেইখানে কিন্তু অবস্থিত। তো কাশী জনপদ যদি তোমায় জিজ্ঞেস করে যে বর্তমানে কোথায়, সেটা হচ্ছে বেনারস অর্থাৎ ইউপি, উত্তরপ্রদেশে কিন্তু অবস্থিত। নেক্সট প্রশ্ন, পাঞ্চাল রাজ্যের অবস্থান কোথায় ছিল? প্রথম কথা বলে রাখি, পাঞ্চাল রাজ্য বর্তমান গঙ্গা এবং যমুনার মধ্যবর্তী অঞ্চল জুড়ে ছিল। তাহলে পাঞ্চাল রাজ্য বর্তমান গঙ্গা এবং যমুনার নদীর মধ্যবর্তী। এরপরে দেখো, কুরু জনপদ কোথায় অবস্থিত? কুরু জনপদ ছিল বর্তমান হরিয়ানা এবং দিল্লি অঞ্চলে। তাহলে তোমায় যদি জিজ্ঞেস করে কুরু জনপদ কোথায় অবস্থিত, কুরু জনপদ ছিল বর্তমান হরিয়ানা এবং দিল্লি যে সংলগ্ন সেই অঞ্চলে কিন্তু অবস্থিত ছিল। মল্ল রাজ্যের প্রধান দুটি নগরীর নাম কি ছিল? কুশীনগর এবং পাভা ছিল মল্ল রাজ্যের প্রধান দুটি নগরী। তাহলে মল্ল রাজ্যের প্রধান দুটি নগরীর নাম ছিল পাভা এবং কুশীনগর। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, কোন স্থানে গৌতম বুদ্ধ মহাপীরি নির্বাণ লাভ করে? প্রথম কথা হচ্ছে কুশীনগর বা মল্ল রাজ্যে গৌতম বুদ্ধ মহাপীরি নির্বাণ লাভ করে থাকে। তাহলে কুশীনগরে গৌতম বুদ্ধ মহাপীরি নির্বাণ লাভ করে থাকে। বৃহদত্ত কোন মহাজনপদের সাথে যুক্ত ছিলেন? বৃহদত্ত মগধ রাজ্যের সঙ্গে যুক্ত ছিলেন বৃহদত্ত। আচ্ছা, রাজগৃহ শব্দের অর্থ কী?
রাজাদের গৃহ বা রাজধানী অর্থাৎ রাজাদের আবাসস্থলকেই রাজগৃহ হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়ে থাকে। আচ্ছা, অঙ্গ রাজ্যের সঙ্গে কোন রাজ্যের প্রতিদ্বন্দ্বিতা ছিল? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কিন্তু অনেক যে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন যে চাকরির পরীক্ষায় কিন্তু এসেছে। তো অঙ্গরাজ্যের সাথে কোন রাজ্যের প্রতিদ্বন্দ্বিতা ছিল? অঙ্গরাজ্যের সাথে মূলত মগধ রাজ্যের কিন্তু চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা হয়। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, অঙ্গরাজ্যকে দখল করে মগধে মিলিয়ে নেয় কে? বিম্বিসার যে অঙ্গরাজ্যকে কিন্তু দখল করে মগধে সাথে মিলিয়ে নেয়। আচ্ছা, মহাজনপদের যুগে বাণিজ্য কেমন ছিল? অর্থাৎ বিভিন্ন ধরনের যে আমরা ব্যবসা বাণিজ্য দেখি, সেখানে স্থলপথ এবং জলপথ একটা বাণিজ্যের উন্নতি হয়েছিল এবং মুদ্রা কিন্তু ব্যাপক মাত্রায় কিন্তু প্রচলিত হয়। আচ্ছা, এই যুগে প্রচলিত মুদ্রাকে কি বলা হতো? এই যুগে প্রচলিত মুদ্রাকে বলা হতো পঞ্চমার্ক নামে পরিচিত। ঠিক আছে, এই যুগের মুদ্রা পঞ্চমার্ক নামে কিন্তু পরিচিত ছিল। কোন নদীগুলির তীরে প্রথম মহাজনপদ গড়ে ওঠে? প্রধানত গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী নদীর তীরে মহাজনপদ গড়ে ওঠে। তাহলে কোন নদীর তীরে মহাজনপদগুলি গড়ে ওঠে? গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী নদীর তীরে মহাজনপদ কিন্তু গড়ে ওঠে। কম্বোজ রাজ্য কোথায় ছিল? কম্বোজ রাজ্য ছিল বর্তমান আফগানিস্তান ও পাকিস্তানের যে সীমান্তবর্তী অঞ্চল, সেই সীমান্তবর্তী অঞ্চল কিন্তু কম্বোজ রাজ্য ছিল। তাহলে আফগানিস্তান এবং পাকিস্তানের যে সীমান্তবর্তী অঞ্চল, সেই সীমান্তবর্তী অঞ্চলে কিন্তু কম্বোজ যে রাজ্য, সেই কম্বোজ রাজ্য ছিল। আচ্ছা, সুরসেন কোন রাজ্যের রাজধানী ছিল? সুরসেন রাজধানী ছিল মথুরা, অর্থাৎ মথুরা বা বৃন্দাবন যাকে বলে, সেটা ছিল সুরসেন রাজ্যের রাজধানী। নেক্সট প্রশ্ন, মাতস্য রাজ্যের রাজধানী কি ছিল? মাতস্য রাজ্যের রাজধানী ছিল বিরাটনগর, আধুনিক সেটা জয়পুরের কাছে অবস্থিত। মাতস্য রাজ্যের রাজধানী ছিল বিরাটনগর, সেটা আধুনিক যে জয়পুর সেইখানে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোন জনপদে কৃষি উন্নয়ন সবচেয়ে বেশি হয়েছিল? মগধ রাজ্যে, কারণ গঙ্গা নদীর তীরে উর্বর জমি ছিল, তাই জনপদে কৃষি উন্নয়ন সব থেকে বেশি হয়। নেক্সট প্রশ্ন দেখো, ষোড়শ মহাজনপদ কোন যুগে ধাতুর ব্যবহার হয়েছিল? ষোড়শ মহাজনপদ কোন যুগে লোহার ধাতুর ব্যবহার বেশি হয়েছিল? তা অস্ত্র এবং কৃষি সরঞ্জামে কিন্তু ব্যবহার করা হতো। নেক্সট কি বলছে দেখো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এই কোশ্চেনগুলো হচ্ছে পুরো প্যাচড আপ কোশ্চেন, সেই প্রশ্নগুলোকে আমি একত্রীকরণ করেছি। তারপরে ষোড়শ মহাজনপদের যুগে নারীদের অবস্থান কেমন ছিল? প্রথম কথা বলে রাখি, নারীদের সামাজিক মর্যাদা তুলনামূলকভাবে কমে গিয়েছিল, তবে শিক্ষায় কিছু অধিকার ছিল। আচ্ছা, এই যুগে প্রধান ধর্ম কোনটি ছিল? বৈদিক ধর্ম ছিল প্রধান, তবে জৈন ধর্মের উত্থান সেই সময় ঘটে থাকে। রাজা বিম্বিসার কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিলেন? বিম্বিসার ছিলেন হর্যঙ্ক বংশের রাজা। তাহলে রাজা বিম্বিসার কোন রাজ্যের অন্তর্গত? হর্যঙ্ক বংশের রাজা ছিলেন বিম্বিসার। আচ্ছা, অজাতশত্রু কোন দুর্গ নির্মাণ করেছিলেন? অজাতশত্রু পাটালিপুত্র নামক দুর্গ নির্মাণ করেছিলেন অজাতশত্রু। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, ষোড়শ মহাজনপদ যুগে নগরায়নের প্রমাণ কোথা থেকে পাওয়া যায়? চম্পা, রাজগৃহ, কুশীনগর, শ্রাবন্তী, মথুরা প্রভৃতি শহর থেকে নগরায়নের কিন্তু প্রমাণ পাওয়া যায়। আচ্ছা, মগধ সাম্রাজ্যের উত্থানের ফল কি হয়েছিল? মগধ সাম্রাজ্যের উত্থানের ফল, মগধে অধীন অন্যান্য মহাজনপদ ধীরে ধীরে বিলুপ্ত হয় এবং ভারতে প্রথমবারের মতো রাজনৈতিকভাবে একত্রিতকরণ কিন্তু শুরু হয়। তাহলে মগধ সাম্রাজ্যের উত্থানের ফলে এই যে ঘটনাগুলো কিন্তু ঘটে এবং মগধ সাম্রাজ্যের উত্থান হয় বিম্বিসার অর্থাৎ হর্যঙ্ক বংশের যে প্রতিষ্ঠাতা
তার মাধ্যমে। অঙ্গুরোত্তর নিকায় কোন ধর্মের অংশ? এটি একটি বৌদ্ধ ধর্মের অংশ, হচ্ছে অঙ্গুরোত্তর নিকায়। ষোড়শ মহাজন পদগুলির অধিকাংশ কোন নদীর উপত্যকায় গঠিত হয়? গঙ্গা নদীর উপত্যকায় কিন্তু গঠিত হয়। গঙ্গা নদীর উপত্যকায় গঠিত হয় ষোড়শ মহাজন পদ। কোন মহাজনপদ ছিল একমাত্র দক্ষিণ ভারতের রাজ্য? অসমুখ। অসমুখ ছিল একমাত্র দক্ষিণ ভারতের যে রাজ্যগুলির মধ্যে অন্যতম ছিল অসমুখ। গণসংঘ প্রতিষ্ঠার শ্রেষ্ঠ উদাহরণ কোন মহাজনপদে দেখা যায়? বজ্জী মহাজনপদে দেখা যায় গণসংঘ ব্যবস্থার শ্রেষ্ঠ উদাহরণ। বুদ্ধদেব তার জীবদ্দশায় কোন ধর্ম প্রচার করেন? কোন কোন ধর্ম? মগধ, কোশল, বৃজি, মল্ল, অঙ্গ প্রভৃতি রাজ্য বুদ্ধদেব তার জীবদ্দশায় কিন্তু প্রচার করেন। অঙ্গরাজ্যকে দখল করার পর বিম্বিসার কি লাভ করেন? অঙ্গরাজ্যকে মগধের সঙ্গে গঙ্গা নদীর বাণিজ্য পথের যে নিয়ন্ত্রণ লাভ, সেইটা কিন্তু অঙ্গরাজ্যকে দখল করার পর তিনি লাভ করেন। কোন মহাজনপদ মহাভারতের কুরুক্ষেত্র নামে পরিচিত? কুরু জনপদ কিন্তু পরিচিত। আচ্ছা, পাঞ্চাল রাজ্যের বিখ্যাত রাজা কে ছিলেন? প্রজাপতি দ্রুপদ, যিনি দ্রৌপদীর পিতা ছিলেন, তিনি কিন্তু পাঞ্চাল রাজ্যের বিখ্যাত রাজা ছিলেন। আচ্ছা, কম্বোজ রাজ্য কোন ভাষার জন্য বিখ্যাত ছিল? গান্ধারী এবং সংস্কৃতি ভাষার জন্য বিখ্যাত ছিল কিন্তু কম্বোজ রাজ্য। আচ্ছা, গান্ধার রাজধানী কি ছিলেন? গান্ধার রাজ্যের রাজধানী ছিল তক্ষশিলা। তোমাদের যদি প্রশ্ন জিজ্ঞেস করে যে গান্ধার রাজ্যের রাজধানী কি ছিল, অবশ্যই বলবে তক্ষশিলা। তক্ষশিলা কোন বিশ্ববিদ্যালয়ে কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল? অবশ্যই গান্ধার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। VVI প্রশ্ন যদি জিজ্ঞেস করে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, অবশ্যই গান্ধার রাজ্য। আচ্ছা, এই প্রশ্নগুলো বিভিন্ন যে চাকরি পরীক্ষায় এসেছে তার একটা কম্পাইলেশন যাকে বলা যায়। ষোড়শ মহাজনপদের যুগে সমাজ কোন ভিত্তিতে ছিল? বর্ণ ব্যবস্থা সেখানে ছিল, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটি যে প্রথা বা বর্ণ ব্যবস্থা, সে ব্যবস্থা প্রণয় যুক্ত ছিল। সমাজে যারা পূজা আচ্ছা করবে তারা ব্রাহ্মণ, যারা ধনুর্বিদ্যা পারদর্শী বৈশ্য, ক্ষত্রিয়, বৈশ্য হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য, তারপর পশুপালন এবং সমাজে এদের যে নিয়োজিত, অর্থাৎ এর বংশ সবাইকে সেবা দানে থাকবে, সেটাই হচ্ছে ক্ষত্রিয়, তাকেই শূদ্র বলে। আচ্ছা, ষোড়শ মহাজনপদের যুগে কৃষি প্রধান ফসল কি ছিল? ধান, গম, যব ছিল ষোড়শ মহাজনপদের যুগে কৃষি প্রধান ফসল। বুদ্ধদেবের জন্মস্থান লুম্বিনী কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল? শাক্য গণসংঘ বা কোশল রাজ্যের যে অন্তর্ভুক্ত ছিল বুদ্ধদেবের জন্মস্থান লুম্বিনী। জৈন ধর্ম কোন মহাজনপদে প্রধান বিকশিত হয়েছিল? বৃজি এবং মগধ অঞ্চলে জৈন ধর্ম মহাজনপদের মধ্যে বিকশিত হয়েছিল। কোন রাজ্যকে বলা হতো ধনবান রাজ্য? কাশী, কারণ এখানে ব্যবসা বাণিজ্য খুব উন্নত ছিল। আচ্ছা, প্রশ্ন, বুদ্ধদেব কোন রাজাকে ধর্ম গ্রহণে প্রভাবিত করে? বিম্বিসারকে প্রভাবিত করে বুদ্ধদেব। অজাতশত্রু কোন রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিল? বৃজি সংবিধান লচ্ছবি রাষ্ট্র বিরোধিতা করেছিল। অজাতশত্রুর যুদ্ধের জন্য কোন যন্ত্র ব্যবহার করেছিল? মহাশিলাকান্তক বা বড় পাথর নিক্ষেপ যন্ত্র এবং রথমসূল লোহার রথ নির্ভর করেছিল। তাহলে অজাতশত্রুর যুদ্ধের জন্য কোন যন্ত্র ব্যবহার করে? মহাশিলাকান্তক, বড় পাথর নিক্ষেপ যন্ত্র এবং রথমসূল লোহার রথ ব্যবহার করে।
আচ্ছা, মহাপদ্মনন্দ কোন রাজ্যের প্রতিষ্ঠাতা করেছিলেন? নন্দ বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন। ঠিক আছে, তাহলে মহাপদ্মনন্দ কোন রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন? নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। মহাপদ্মনন্দকে বলা হতো একচ্ছত্র রাজা, যিনি সমগ্র উত্তর ভারত একত্রিতকরণ করেছিলেন। এটাই তাই জন্য একে বলা হতো মহাপদ্মনন্দ। নামকরণের ক্ষেত্রে বিভিন্ন তাৎপর্যপূর্ণ বিষয়গুলো থাকে। ষোড়শ মহাজনপদের যুগে কোন ধর্মীয় পরিবর্তন ঘটে? বৈদিক ধর্মের, জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের কিন্তু উত্থান ঘটে ষোড়শ মহাজনপদে। আচ্ছা, তারপরে দেখো পাটালি গ্রাম নাম কি নামে পরিচিত? পাটালিপুত্র নামে কিন্তু পরিচিত। নেক্সট প্রশ্ন, পাটালিপুত্র শহরকে প্রতিষ্ঠা করেন? অজাতশত্রু প্রতিষ্ঠা করেন কিন্তু পাটালিপুত্র শহর। মগধ রাজ্যের উত্থান কোথা থেকে শুরু হয়? রাজগৃহ থেকে শুরু হয় মগধ রাজ্যের উত্থান। রাজগৃহ থেকে শুরু হয় মগধ রাজ্যের উত্থান। আচ্ছা, তারপরে প্রশ্ন, মগধের উত্থানের অন্তর্ভুক্ত ভূগোলগত সুবিধা কি ছিল? উর্বর জমি, নদীপথ, লৌহখনি, পাহাড় দ্বারা সুরক্ষিত ছিল অবস্থান। বুদ্ধদেব কোন রাজ্যের প্রথম ধর্ম প্রচার করেন? বুদ্ধগয়া বা মগধ রাজ্যে কিন্তু ধর্ম প্রচার করেন গৌতম বুদ্ধ। লচ্ছবি কোন মহাজনপদের অন্তর্ভুক্ত ছিল? বর্জি সংবিধানে কিন্তু অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা, বুদ্ধদেব মহাপরিনির্বাণের পর তার দেহাবশেষ কারা ভাগ করে নেন? 8টি রাজ্য, মল্ল, বিজি, কোশল, মগধ। আচ্ছা, এইখানে মল্ল, বিজি, কোশল, মগধ ইত্যাদি এইখানে কিন্তু বিভক্ত হয়েছে। আমি এটা পরে আবার দিয়ে দেবো। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন কি বলেছে? রাজগৃহর নাম পরিবর্তন করে গিরিব্রজ বলা হতো কেন? এটি পাহাড় দ্বারা বেষ্টিত ছিল, তাই গিরিব্রজ পাহাড়-ঘেরা শহর বলা হতো। অঙ্গুরত্ব নিকায় কোন ভাষায় রচিত হয়েছিল? পালি ভাষায় রচিত হয়েছিল অঙ্গুরত্ব নিকায়। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কার আমলে গঠিত বিখ্যাত হয়েছিল? গান্ধার রাজ্যের সময় পারস্য শাসনের অধীনে খ্যাতি পায়। বৌদ্ধ ত্রিপিটক এই মহাজনপদগুলি উল্লেখ আছে কোথায়? অঙ্গুরত্ব নিকায়তে, অঙ্গুত্তর নিকায়তে কিন্তু গঠিত আছে। মহাজনপদ শব্দটি প্রথম কোথায় ব্যবহৃত হয়েছিল? বৌদ্ধ সাহিত্যে কিন্তু ব্যবহৃত হয়েছিল। আচ্ছা, কোন মহাজনপদ ছিল ধর্ম এবং সংস্কৃতির কেন্দ্র? মগধ ছিল ধর্ম এবং সংস্কৃতির কেন্দ্র। রাজগৃহের রাজসভাকে বিখ্যাত করে তুলেছিলেন কে? বিম্বিসার রাজগৃহের রাজসভায় বিখ্যাত করেছিলেন বিম্বিসার, যিনি হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। আচ্ছা, বুদ্ধদেব কোথায় বোধি লাভ করেন? বৌদ্ধগয়া বা মগধ রাজ্যে কিন্তু বুদ্ধদেব বোধি লাভ করেন। গঙ্গা নদী কোন রাজ্যগুলির মধ্যে প্রবাহিত হয়? মগধ, কাশী, কোশল, অঙ্গ প্রভৃতি রাজ্যের মধ্যে কিন্তু প্রবাহিত হয়। বুদ্ধদেবের পরিনির্বাণের পর প্রথম সঙ্ঘ কোথায় অনুষ্ঠিত হয়? রাজগৃহ বা মগধে কিন্তু প্রতিষ্ঠিত হয়। রাজগৃহ কে আহ্বান করেন? অজাতশত্রু আহ্বান করেন রাজগৃহকে। আচ্ছা, অশোক রাজ্যের রাজধানী কি? অশোক রাজ্যের রাজধানী হচ্ছে পাটালিপুত্র বা পাটনা, যাকে বলা হয় পাটালিপুত্র, অর্থাৎ যে বর্তমান যে বিহার, সেটা হচ্ছে অশোক রাজ্যের রাজধানী। আচ্ছা, অঙ্গরাজ্য বিখ্যাত বন্দর কোনটি ছিল? অঙ্গরাজ্যের বিখ্যাত বন্দর ছিল চম্পা বন্দর। বিম্বিসার কাশী রাজ্যের সাথে সম্পর্ক কিভাবে গড়ে তোলেন?
তিনি কাশী রাজকন্যা কোশলা দেবীর সঙ্গে বিবাহ করেন এবং সেইভাবে কাশী রাজ্যের সাথে কিন্তু সম্পর্ক গড়ে তোলেন। বিম্বিসার কোন ধর্ম অনুসরণ করে চলতেন? বিম্বিসার সাধারণভাবে ব্রাহ্মণ্য, তার পরবর্তীকালে বৌদ্ধ ধর্মে কিন্তু প্রবাহিত হন। অজাতশত্রু বৌদ্ধ ধর্ম কি নামে রাখেন? প্রথম বৌদ্ধ সংঘ কিন্তু অজাতশত্রু নাম রাখেন। মগধ রাজ্যের পতনের পর কোন রাজ্যের সাম্রাজ্য উদ্ভূত হয়? নন্দ সাম্রাজ্য ও পরে মৌর্য সাম্রাজ্য। গণসংঘের প্রধান শাসককে কি বলা হতো? রাজা বা গণপতি বলা হতো গণসংঘের প্রধান শাসক। বুদ্ধদেব তার শেষ প্রয়াণে কোথায় গিয়েছিলেন? বুদ্ধদেব তার শেষ প্রয়াণে কুশী রাজ্য, কুশীনগর বা মল্ল রাজ্যে কিন্তু গিয়েছিলেন। তো এই পর্যন্ত থাকলো। নেক্সট আমরা বিশদে আবার আলোচনা করব এবং এইগুলো হচ্ছে কম্বিনেশন, যে কম্বিনেশনের মধ্য দিয়ে ইন ডিটেলস তোমরা কিন্তু সমস্ত কিছু বিষয়গুলোকে জানতে পারবে এবং বুঝতে পারবে।